রাজ্য বিজেপি নেতৃত্বের খুব নিবিড় যোগাযোগ আছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এক্স হ্যান্ডেলে তারা ভীষণ সক্রিয়। তাদের প্রচুর রিল দেখা যায়। তারা এমন সময় মন্তব্য করেন যেগুলো প্রচুর ভিউ পায়, প্রচুর লাইক পায়, কিন্তু তদনুপাতে ভোট পায় না, হওয়ার কোনো কারণও নেই। আরএসএস এর ভূমিকা নিয়ে আমি কিছু বলছি না, আমরা দুজন যারা এই নিয়ে আলোচনা করছি, তুমিও রয়েছো আমাদের মধ্যে। আরএসএস এর ভূমিকা বিষয়ে নির্মল্য আমার থেকে অনেক বেশি জানেন। নির্মল্য যে বললেন সেটা আমি মনোযোগের সঙ্গে গুরুত্ব দিয়ে শুনলাম। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিজেপি আমার পর্যবেক্ষণ, আমার পর্যালোচনার মধ্যে বহুদিন ধরে আছে। নির্মল্য যেটা বললো সেটার বোধা কথাটা হচ্ছে বিজেপি এখনো বাংলার পার্টি হয়ে উঠতে পারেনি, এবং এটা 100% সত্যি। আজকে পরাজয়ের পর শুভেন্দু অধিকারী বলেছেন, কিচ্ছু ভাববেন না, 26 সালে আমরা এই দুটো আসন জিতে নেব। এটা হচ্ছে ওই ছোট বাচ্চারা যখন স্পোর্টসে হেরে যায় না, তখন বাবা মারা বলে যে পরের বার তুই কিন্তু ফার্স্ট হবি। সেই টাইপের স্তোক বাক্য, স্তোক বাক্য বাংলায় বলে। দলীয় কর্মীদের মনোবল যথাসাধ্য চাঙ্গা রাখার জন্য একটা কথা বলা। আরেকজন নেতা, এই দুই নেতার আবার সম্পর্ক এমনই যে তাদেরকে একসঙ্গে কখনো দেখা যায় না। এখন যিনি রাজ্য সভাপতি রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বালুরঘাটে নির্বাচিত সাংসদ, তিনি কি বললেন, উপনির্বাচনে এইরকমই ফল হয়। উপনির্বাচনে এইরকমই ফল হয়, তাহলে একটা ভোটে লড়ছিলেন কেন? ভোটে হারার জন্য লড়ছিলেন? আসলে বিজেপি রাজ্য নেতৃত্ব একেবারেই তৈরি নয় ভোটের জন্য, নির্বাচনের জন্য, এবং সম্ভবত নির্মাণের কথা অনুসারে তারা আরএসএস এর উপর সম্পূর্ণ নির্ভরশীল। পশ্চিমবঙ্গে আমি যদি বাস্তবতার দিকে একবার তাকাই, এবারে কিন্তু হারোয়া আসনে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে। আমরা যদি গত বিধানসভা নির্বাচনের দিকে তাকাই 21 সালে, আজ এক থেকে 3 বছরেরও বেশি আগে, তখন কিন্তু হারোয়া, তার লাগোয়া দেগঙ্গা এবং পূর্ব ক্যানিং, এই 3টে সিটে আইএসএফ দ্বিতীয় স্থানে ছিল। পশ্চিমবঙ্গে সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্ট বা কংগ্রেস, এরা এখন দ্বিতীয় স্থানে আসার মতো জায়গাতেও কেউ আসতে পারছে না। এই নতুন দলটি কিন্তু আসছে। এখানে তাহলে আমাদের ভেবে দেখতে হবে, যারা রাজনীতি নিয়ে আলোচনা করেন, যারা রাজনীতি করেন, কি করে এটা হচ্ছে। একটা নতুন পার্টি, যার পিছনে আপাত দৃষ্টিতে কোনো বড় প্রতিষ্ঠান নেই, কোনো বড় সংগঠন নেই, একেবারে জমির থেকে গজিয়ে ওঠা একটা পার্টি, একেবারেই এটাই হচ্ছে তার সঠিক ডেসক্রিপশন, জমি থেকে গজিয়ে ওঠা একটা পার্টি। তারা কি করে 3টে বিধানসভা আসনে, এমনকি 6টা উপনির্বাচনের মধ্যে একটা উপনির্বাচনে দ্বিতীয় স্থানে চলে আসছে। এবং রাজ্যের প্রধান বিরোধী দল শক্তির বিচারে অবশ্যই বিজেপি, তারা একটা আসনও জিততে পারছে না। তাদের নেতারা বলছেন এটাই প্রত্যাশিত ফল। এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা খতিয়ে না দেখি, প্রশ্নগুলো নিয়ে আমরা নিবিড়ভাবে বিচার বিশ্লেষণ না করি, তাহলে যা হওয়ার তাই হবে, এবং বিজেপির ক্ষেত্রে তাই হচ্ছে। আবারও বলছি যে তৃণমূল কংগ্রেসের 5 জন এবং বিজেপির 1 জন বিধানসভা নির্বাচিত সদস্য অনেক ঝুঁকি নিয়ে দল তাদের লোকসভায় পাঠিয়েছিল, কারণ মনে করেছিল লোকসভায় তারা সিট জিততে পারবেন, জিতেওছেন সবাই। মনোজ টিগ্গা বিজেপি জিতেছিলেন মাদারিহাট থেকে। অ্যাসেম্বলিতে বিজেপির একটা আসন হাতছাড়া হয়ে গেল। তোমার নিশ্চয় মনে আছে সোফি, আমাদের দর্শকদেরও মনে থাকবে যে এবছরের গোড়ায় কিন্তু আরো 4টে উপনির্বাচন হয়েছিল। সেখানেও কিন্তু একটা আসন বিজেপির থেকে তৃণমূল ছিনিয়ে নিয়েছিল। তার মানে 21 সালে বিজেপি যে কটা আসন জিতেছিল, তার মধ্যে ভোটে হেরে হোক, অথবা তাদের যারা বিজেপির টিকিটে যারা জিতেছিলেন তারা কার্যত তৃণমূলে জয়েন করছে, এইভাবে হোক, 1 ডজন আসন, 77টা আসনের মধ্যে 1 ডজন আসন, 12টা আসন বিজেপি হারিয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে এটাই যে বিজেপির হাতে সংগঠন নেই, ভোট লড়ার মেশিনারি নেই। প্রচুর টাকা আছে, আমরা সকলেই জানি, নির্মল মহারাষ্ট্রের কথা উল্লেখ করছে, প্রচুর টাকা আছে বিজেপির হাতে, নগদ টাকা আছে। কিন্তু নগদ টাকা একটা ভোটের দিন আগে রাত্রিবেলা গ্রামে ছড়াতে হলে তার জন্য লোক চাই, সেই লোকটা বিজেপির নেই। বিজেপি এই সংগঠনের অভাব তাদের ভোটে পিছিয়ে দিচ্ছে। এবং শুভেন্দু অধিকারী যা বলেছেন
তিনি রাজনৈতিক নেতা হিসেবে বলেছেন, আমি রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে বলতে পারি, এইভাবে চলতে থাকলে 26 সালে বিজেপির মানে সিটের সংখ্যা পশ্চিমবঙ্গে আরো কমে যাবে। কার বাড়বে আমি জানি না, তৃণমূল কংগ্রেসে বাড়বে নাকি বাম কংগ্রেসের কোনো উত্থান হবে নাকি আইএসএফ এর বাড়বে আমি জানি না, বিজেপি নিশ্চিতভাবে কমে যাবে যদি এই ধারা চলতে থাকে। আমি এই প্রসঙ্গে নৈহাটিতে আরবান এরিয়ার কথা নির্মাল্য বলছিল, নৈহাটি আসনে যে যিনি বিধানসভাতে জিতেছিলেন তারপরে লোকসভাতে গিয়েছেন পার্থ ভৌমিক, ওই অঞ্চলে এবং নৈহাটিতে তৃণমূলের অবিসংবাদিত নেতা, বলশালী নেতা, মানে বলশালী শব্দটা আমি খুব ভেবেই প্রয়োগ করলাম, বলশালী নেতা, তিনি আজকে জেতার পরে বিবৃতি দিয়েছেন, আমি দেখেছি সেটা এখানে দূরে বসে টেলিভিশনে। ওখানকার বিজেপি প্রার্থী বলেছেন যে আমাদের সমর্থকরা যদি আক্রান্ত হন তাহলে কিন্তু নৈহাটিতে আগুন জ্বলবে বা এই জাতীয় কিছু একটা কথা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালচারে যেটা রয়েছে, যারা হেরে যায় তাদের মারধর করা হয়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। নৈহাটি একটা আরবান এরিয়া, সেখানে হওয়ার সম্ভাবনা একটু কম। তাহলেও নৈহাটি কিন্তু একমাত্র এলাকা যেখানে কিন্তু আরজিকর কাণ্ডের পর যখন প্রতিবাদীদের মিছিল বেরিয়েছিল তাদের উপর হামলা হয়েছিল, এটা মনে রাখতে হবে। সুতরাং তখন থেকে তৃণমূল কংগ্রেস প্রস্তুত ছিল যে বিরোধী স্বরকে জানতে দেওয়া যাবে না। সেই পার্থ ভৌমিক কি বলেছেন যখন বিজেপি প্রার্থী বলেছেন যে আমাদের উপর হামলা হতে পারে, পার্থ ভৌমিক খুব কি বলবো, খুব মানে উদার ভাবে বললেন যে হামলা হলে তো আমার কাছেই আসবে, নৈহাটিতে বিজেপি সমর্থক হোক তৃণমূল সমর্থক হোক যাদেরই ভোটার হোক না কেন, হামলা হলে তো আমার কাছেই আসবে, যে দরজায় এসে প্রথম কড়া নাড়বে সেটা হচ্ছে পার্থ ভৌমিকের দরজা। তৃণমূল নেতারা এরকম মোকাব্য স্টাইলে কথা বলে, নিজেকে থার্ড পার্সনে রেফার করে। নরেন্দ্র মোদীও বলেন অবশ্য, মোদীর জয় হবে। পার্থ ভৌমিকের শেষ টাইম ছিল পার্থ ভৌমিকের দরজায় কড়া নাড়বে। এর থেকে প্রমাণ হয় যে একটা দলতন্ত্র কতখানি গ্রাস করে আছে পশ্চিমবঙ্গকে। পুলিশ প্রশাসন তারা কিভাবে একটা দলতন্ত্রের দলের নির্দেশে সম্পূর্ণ চলছে, এই কথাটা খুব ভয়ঙ্কর কথা। বিজেপি সমর্থকরা আক্রান্ত হলে যদি পুলিশের কাছে না গিয়ে প্রশাসনের কাছে না গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতার কাছে গিয়ে বলেন আমাদের বাঁচান, তার মানে যারা বিজেপি করেন নৈহাটিতে তারা তৃণমূলের দাক্ষিণ্যে করেন। বাস্তব পরিস্থিতি এইরকম। এই বাস্তবতা বিচার করে কি পশ্চিমবঙ্গের বাকি রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে? শাসক দল হিসেবে তৃণমূল এই তাদের স্বৈরতান্ত্রিক একাধিপত্য বজায় রাখতে চায়, তার বৈধতা তার নৈতিকতা আছে কি নেই অন্য প্রশ্ন, আমার কাছে উত্তর হচ্ছে নেই, এটা ভাবা উচিত নয়। কিন্তু এটাই আজকে রাজনীতির বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে নিয়ে কি বিজেপি কংগ্রেস এবং বামপন্থীরা পশ্চিমবঙ্গে রাজনীতি করতে প্রস্তুত? এই প্রশ্নটা খুব বড় আকারে রয়ে যাচ্ছে। আরেকটা কথা বলে আমি আমার এই পর্বের বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে যে জেতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, সর্বভারতীয় নেতা, তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন এই নির্বাচনের ফলাফল হচ্ছে, এক্স হ্যান্ডেলে বলেছেন, জমিনদার্স, the media and a section of Calcutta High Court তাদের ন্যারেটিভের বিরুদ্ধে, তাদের তৈরি করা আখ্যানের বিরুদ্ধে মানুষের রায়। আমি আমার প্রায় 4 দশকের সাংবাদিকতার জীবনে, নির্মলদলের প্রায় একই সময় আছে, আমি কোনোদিন শুনিনি কোনো রাজনৈতিক নেতা, ভুল হতে পারে হয়তো কেউ বলেছেন, কোনো রাজনৈতিক নেতা ভোটে জেতার পর আদালতকে একটা ফ্যাক্টর হিসেবে দাঁড় করিয়েছেন, আদালতের উল্লেখ করছে সেকশন অফ ক্যালকাটা হাইকোর্ট তাদের তৈরি করা ন্যারেটিভের বিরুদ্ধে গিয়ে তৃণমূল জিতেছে। এইটা আমার কাছে একটা ভয়ঙ্কর প্রবণতা, ভয়ঙ্কর বার্তা বহন করছে। মিডিয়া হতে পারে, জমিদার হতে পারে, প্রজা হতে পারে, সমাজের যে কোনো অংশে মানুষ হতে পারে, বিচার ব্যবস্থার একটা অংশ তাদের তৈরি করা আখ্যানের বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। তার মানে কি তৃণমূল কংগ্রেস এবং বিচার ব্যবস্থা পরস্পরের প্রতিদ্বন্দ্বী? যে রাজনৈতিক দলের 2 জন প্রাক্তন গুরুত্বপূর্ণ মন্ত্রী এখন জেল খাটছেন প্রায় 2.5 বছর বেশি সময় ধরে, যে রাজনৈতিক দলের অনেক এমএলএ
আরো দুজন এমএলএ নিশ্চিতভাবে জেলে গিয়েছেন এবং অভিযুক্ত এখন জামিনে ছাড়া পেয়েছেন কেউ কেউ। তাদের পক্ষে বিচার ব্যবস্থা সম্পর্কে একটু ভীতি থাকা স্বাভাবিক, একটু সমীহ থাকা স্বাভাবিক, কিন্তু বিচার ব্যবস্থাকে সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো এটা একটা নতুন জিনিস বলে আমার মনে হচ্ছে বাংলার রাজনীতিতে। সারা দেশের রাজনীতিতে আমি এটা কখনো দেখিনি। আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করা দরকার।